হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্মঘটে শামিল কোল ইন্ডিয়ার প্রায় 3.5 লক্ষ শ্রমিক। 5টি শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার থেকে শুরু হলো দেশব্যাপী 5 দিনব্যাপী কয়লা ধর্মঘট। দেশ জুড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। ধর্মঘটে শামিল কোল ইন্ডিয়ার প্রায় 3.5 লক্ষ শ্রমিক। সরকারের বিরুদ্ধে বাণিজ্যিক খননে বিভিন্ন বেসরকারি সংস্থাকে অনুমতি দেওয়ার অভিযোগে এই ধর্মঘট। পাশাপাশি আরও বেশ কয়েক দফা দাবিও রয়েছে। ভারতীয় মজদুর সংঘ AITUC C2 HMS এর ডাকা কয়লা ধর্মঘটে শামিল 2.5 লক্ষ অস্থায়ী শ্রমিকও। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, সরকার দেশের কয়লা খননগুলির বেসরকারীকরণ ঘটাতে চাইছে। এই প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে সরকারকে বাধ্য করতেই এই ধর্মঘট বলে জানিয়েছেন সংগঠনগুলি। কেন্দ্রীয় 5টা ট্রেড ইউনিয়ন CITU, AITUC, INTUC, HMS, BMS এবং আমাদের যেসব ক্ষেত্রীয় ট্রেড ইউনিয়ন আছে TUECC, আমরা সমস্ত এইসব ট্রেড ইউনিয়ন মিলে এই ধর্মঘটে সামিল হয়েছি। INTUC প্রথমে বলেছিল যে আমরা সমর্থনে থাকবো না আর বিরোধও করবো না, কিন্তু এখন আমরা যা দেখছি ওরা মনে হয় ধর্মঘটে সামিল হয়। ধর্মঘটের ফলে দৈনিক প্রায় 15 লক্ষ টন কয়লার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। এতে এমনিতেই জ্বালানি সংকটে ভুগতে থাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, ফলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের শিল্প বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য সফরে এলেন শিল্প বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। 13 জনের সংসদীয় দলে রয়েছেন লোকসভার 7 জন এবং রাজ্যসভার 6 জন সদস্য। রাজ্যে শিল্প বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ডক্টর চন্দন মিত্রের নেতৃত্বে 13 জনের সংসদীয় দল, লোকসভার 7 জন এবং রাজ্যসভার 6 জন সদস্য রয়েছেন এই দলে। রাজ্যের লোকসভার সদস্য জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে তারা আসেন আগরতলা বিমানবন্দরে। ফিরে যাবেন 8ই জানুয়ারি। এই 3 দিনে তারা রাজ্যের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাদের নিকট বিভিন্ন দাবি দেওয়া রাখা হবে বলেও জানা যায়। উল্লেখ্য, বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এই প্রথম কোনো সংসদীয় দল রাজ্য সফরে এসেছেন। রাজ্য সরকারের তরফে তাদের রাজ্য অতিথিশালায় নৈশভোজ দেওয়া হবে। সাংসদ জিতেন্দ্র চৌধুরী তাদের সম্মানে আসাম রাইফেলস ক্যাম্পে নৈশভোজের আয়োজন করেছেন। रबर इंडस्ट्री का प्रगति के बारे में चर्चा करके, समीक्षा करके और रबर इंडस्ट्री का भलाई के लिए हम स्टेट गवर्नमेंट से बातचीत करके उसके बारे में चर्चा करनी है और नॉर्थ ईस्ट में कैसे प्रगति को, रबर इंडस्ट्री को बढ़ावा देने के लिए क्या कर सकते। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পিতৃসম এক নিকটাত্মীয়ের হাতে ধর্ষিতা হলেন এক গৃহবধূ। ঘটনা দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানা এলাকার ডিমাতুলি চন্দ্রপুর এলাকায়। অভিযুক্তকে 20 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আবারও একটি ধর্ষণের ঘটনা ঘটল রাজ্যে। এবার পিতৃসম এক নিকটাত্মীয়ের হাতে ধর্ষিতা হলেন এক গৃহবধূ। ঘটনা দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানা এলাকার ডিমাতুলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর এলাকায়। অভিযুক্ত ধর্ষক ডিমাতুলি পঞ্চায়েতের সদস্য। গুরুতর আহত অবস্থায় ধর্ষিত গৃহবধূটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জানা যায়, সোমবার বিকেলে এলাকারই 24 বছরের বয়সী এক গৃহবধূ জল আনতে বাড়ির পাশে একটি লুঙ্গাতে যায়। সেখানে ঝোপের ভেতর আগে থেকে লুকিয়েছিল এলাকারই অনিল শীল নামে মধ্যবয়সী এক ব্যক্তি। গৃহবধূটি জল আনতে গেলেই অনিল শীল তাকে ঝাপটে ধরে এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গৃহবধূটি চিৎকার করতে চাইলে ধর্ষক অনিল শীল তার গলার মাফলার দিয়ে গৃহবধূটির গলা টিপে ধরে। কিছুক্ষণ পর অনিল শীলের স্ত্রী রিপু শীল এবং পুত্রবধূ রীতা শীল মিলে বেধড়ক মারধর করে ওই ধর্ষিতা গৃহবধূটিকে এবং তাকে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই ধর্ষিতার স্বামী গৃহবধূটিকে উদ্ধার করে নিহারনগর হাসপাতালে ভর্তি করে। তার কোমরে গুরুতর আঘাত লাগে বলেও জানা যায়। করছে আর এরপরে তাই ছুটে যাই চলে গেছে। আর এরপরে তার পুতের বউ আর নিজে আমার বোনটা আর তার আমার ময়মা আইয়া এরপরে 3 জনে ধরে আবার মারধর করছে। তারা মানে একটু করতে চাইছে, মানে আমি নিজেই গাড়জোর করিয়া কেস দিছি, এরকম ধরনের একটা তারা করতে চায়, মানে দোষারোপ করতে চায়। আমার নননটা মারতে গেছিল সন্ধ্যা 7টার সময়। কিছু পর আবার চলে গেছে। আমার বাচ্চাটা অসুস্থ কিছু আসছিল, আমি কিছু করলাম গরু দৌড়া দিছি কিছু। পর আমার অঙ্কি দমকি দিয়ে বাড়তে মারবো ধরবো, আমি কিছু আর করলাম না, একলা বাড়ি চুপচাপ রয়েছি।
কালকে আমি 7টার দিকে জ্বর লাগেছি একটা লুঙ্গার মধ্যে, একটা আন্দারকের লুঙ্গা ইয়ে গেছে, তারা কোন সময় আয় বলেছে আমি জানি না। আমি কলের 2টা লই গেছি, এর কলের পুরো মাথা তুলমো। এই টাইমে জঙ্গলে তো ওই মেম্বারটা বাইরে আমার মুখ চিবিয়ে চুলসে দড়িয়ে লাগলো, দড়িয়ে আমারে অত্যাচার করলো। রাতেই পিয়ারবাড়ি থানায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অনিল শীলের বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং বাকি দুজনের বিরুদ্ধে মারধর ও খুনের অভিযোগ দায়ের করে ধর্ষিতার স্বামী। পুলিশ রাতেই অনিল শীলকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার বিলোনিয়া সিজিএম আদালতে তোলে। আদালত 20 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় তাকে। বাকি 2 অভিযুক্ত পলাতক। ধর্ষক এবং ধর্ষিতার পরিবার নিকট আত্মীয় বলে জানা যায়। এই ঘটনায় ছিচি রব পড়েছে গোটা এলাকায়। যখন গরুগুলা ওখানে দিয়ে যাইছো, গরুগুলা কিল্লে দূরে দিয়ে যাইছো, এটা যখন খুশি সে কথা একটা কসুবিলির দিকে দূরে দিয়েছি, কিল্লে গরু কসুবিলির দিকে দূরে দিয়ে যাইছো বলে দিয়ে যাইছি কি সে তো এখন আমার গরুগুলো আনতে কিল্লে আনি দেখুন তুমি দূরে এলে গেলে দূরে এসে কি তুই আমার কি এটা করবি না এমনি কই গেলে ওই যাতে মুখ খারাপ করি না, মুখ খারাপ করলে কি করবি ওইটা করতে তখন আমার স্ত্রী আর আমার ছেলের বউ আছে আইয়া তারা এই গরু দূরে নেই দূরে এসে তারপরে মুখ খারাপ করি কথা কই তারা একটু ঝগড়া হয়েছে, তখন আমি এই থাক 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 বাহ্য করছি, তখন সারি এটা বাদ দিয়েছে। তখন ওই আমার স্ত্রী টু গেল, ওইবার মহিলা ঝগড়া হইলে তখন আমি ডাক দিলাম এই থাক থাক সারি দিলাম বসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিলকের। জঙ্গিদের তরফেও আসেনি কোনো মুক্তিপণের দাবি। ছেলের আশায় পথের দিকে যে বৃদ্ধা মা। দৃশ্যটি খোয়াই জেলার। কাজের জায়গা থেকে জঙ্গিরা অপহরণ করে নিয়ে যাওয়ার পর 25 দিনেরও বেশি সময় কেটে গেলেও কোনো খবর নেই ট্রাক চালকের। জঙ্গিদের তরফেও আসেনি মুক্তিপণের দাবিও। এই অবস্থায় ছেলের ঘরে ফেরার আশায় অপহৃত ছেলের পথের দিকে চেয়ে আছেন বৃদ্ধ মা। এই দৃশ্য ত্রিপুরার খোয়াই জেলার। রাজ্যের খোয়াই জেলার আসারামবাড়ি এলাকার বাসিন্দা বছর 28-এর যুবক অমৃত দাস। পেশায় নির্মাণ সংস্থা কোস্টাল কনস্ট্রাকশনের ট্রাক চালক, যে সংস্থা ত্রিপুরা রাজ্যে ইন্দো বাংলাদেশের সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছে। গত 11ই ডিসেম্বর রাজ্যের ধলাই জেলার ছামনু থানার অন্তর্গত পাহাড়ি সীমান্ত এলাকায় নির্মীয়মান কাঁটাতারের বেড়া নির্মাণের সামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় জঙ্গিরা অমৃতকে অপহরণ করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFT বাহিনী তাকে অপহরণ করে সীমান্তের ওপারের বাংলাদেশের খাগড়াছড়ির জঙ্গের তাদের গোপন শিবির নিয়ে চলে গিয়েছে। অপহরণের পর তার সঙ্গে ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না। নির্মাণ সংস্থা, স্থানীয় পুলিশ ও সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা BSF বাহিনী কারো কাছে কোনো তথ্য নেই, তার কোনো খোঁজ খবর নেই। এমনকি জঙ্গিদের তরফে এখন কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। অপহরণের ঘটনার পর একাধিকবার ঘটনাস্থল স্থানীয় থানা, BSF সহ নির্মাণ সংস্থায় একাধিকবার পরিবারের তরফে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি বলে জানান অপহৃতের দাদা অজয় দাস। আমরা তার এরকম কোনো খবর টবর নাই এবং মুক্তিপণের কোনো আমাদের কোনো খবর নাই। কোম্পানি জানে, কোম্পানি খালি কয়েকদিন অপেক্ষা করে। এই 11 তারিখে ঘটনা শুনে আমরা গেছি জায়গা গিয়া, আজকে তো প্রায় 25 দিন চলে। তো কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতেছি। কোম্পানির হেডকোয়ার্টার আগরতলা গেলাম কয়েকদিন, সামনো যে সাইডেও গেলাম, এরা কইতেছে খালি কয়েকটা দিন অপেক্ষা করেন এই আর কি। অপহরণের পর 25 দিনেও বেশি সময় কেটে গেলেও সম্পূর্ণ অন্ধকারে রয়েছে পরিবারটি। এদিকে বৃদ্ধ মা ছেলের ঘরে ফেরার আশায় ছেলের ছবি হাতে নিয়ে পথের দিকে চেয়ে আছেন আর নিজের শাড়ির আঁচলে চোখের জল মুছছেন। আসলে অমৃত এখন কোথায় আছে, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনা সীমান্তে BSF এর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছে। সীমান্তে উগ্রবাদী প্রবণ এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ চলাকালীন সময়ে নির্মাণ সংস্থার কর্মীদের বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা BSF এর, কিন্তু কি করে নির্মাণ কাজের সামগ্রী নিয়ে যাওয়ার সময় জঙ্গিরা ট্রাক চালককে অপহরণ করল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বাজার রাত্রিকালীন সুরক্ষা কমিটির ও সোনামুড়া বাজার কমিটির উদ্যোগে নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। মঙ্গলবার সোনামুড়া বাজারে সকল অংশের ব্যবসায়ীদের উদ্যোগে নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সাধারণ সভা। এদিনের সাধারণ সভায় সোনামুড়া শহরের বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, কার্যনির্বাহী আধিকারিক অবেদানন্দ বৈদ্য, SDPO অশোক কুমার সিনহা, OC নারায়ণ সাহা সহ অন্যান্যরা। এদিন সোনামুড়া বাজার রাত্রিকালীন সুরক্ষা কমিটির উদ্যোগে
বাজারে বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে একটি দাবিও পেশ করা হয় এদিন। দাবিগুলি হলো সোনামুড়াতে সেল ট্যাক্স অফিস স্থাপন করা, ক্রেতা ও বিক্রেতার স্বার্থে বাজারে ফুটপাত মুক্ত রাখা, সোনামুড়া বাজার থেকে নেশা সামগ্রী মুক্ত করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আরো জোরদার করা। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, এখানে এমন টাকা আছে দেখুন যে 30 লক্ষ টাকা হয়তো পড়ে রয়েছে, কিন্তু খরচ করা যাচ্ছে না, কারণ এটা স্কিমের মধ্যে টাকা আসে। নগর পঞ্চায়েতের খরচের ক্ষেত্রে কতগুলি অসুবিধা আছে, কিন্তু তারপরও তার যেহেতু রেভিনিউ আছে, সেখান থেকে এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে। আমি বলবো যে আপনাদের যে অন্যান্য খরচগুলি আছে সুরক্ষার ক্ষেত্রে, ড্রেস আছে, এই আছে, সেই আছে, তাতে 20-25 হাজার টাকা যেটা লাগে ইয়ারলি 20-25 হাজার টাকা যাতে বন্দোবস্ত করে দেয় ওনারা, সেটা নিশ্চয়ই ওনারা দেখবেন, এটা যাতে অসুবিধা না হয়, ওনাদের রেভিনিউ থেকে সেটা দেবেন। এদিনের সভায় 19 জনের একটি নতুন বাজার কমিটিও গঠন করা হয় এবং 9 জনের একটি কোর কমিটিও গঠিত হয়। এদিনের সাধারণ সভায় ব্যবসায়ী অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাপ্ত হলো 3 দিন ব্যাপী চলা সিপিএম 21তম বিলোনিয়া বিভাগীয় সম্মেলন, যার সম্পাদক পদে নির্বাচিত হন তাপস দত্ত। মোট 300 জন প্রতিনিধি অংশ নেয় সম্মেলনে। সব জল্পনার অবসান ঘটল সোমবার দুপুরে বরপাথুরিতে চিত্তচন্দ্র চন্দ্রমাল ত্রিপুরা মঞ্চে দাঁড়িয়ে বিদায়ী সম্পাদক বাসুদেব মজুমদার ঘোষণা করলেন বিলোনিয়া মহকুমার সিপিএম এর সম্পাদক পদে দায়িত্বে তাপস দত্ত। তুমুল হাততালি আর অভিনন্দনের ঝড় গোটা সম্মেলন চত্বরে। দলের 21তম মহকুমা সম্মেলনে এদিন ছিল সমাপ্তি পর্ব। 51 জনের নতুন মহকুমা কমিটি গঠন হলো। আগে ছিল 53 জন। পুরনোদের মধ্যে নানা কারণে বাদ গেছেন 6 জন। একেবারে নতুন সদস্য এলেন 8 জন। দায়িত্ব পেয়ে একদা পোড় খাওয়া যুবনেতা তাপস দত্ত বললেন, আমার যোগ্যতা ও অভিজ্ঞতা বিলোনিয়ার অন্য প্রবীণ প্রাজ্ঞদের থেকে অনেক কম। যথাসম্ভব নিষ্ঠার সঙ্গে কাজ করব এবং বিলোনিয়ার পুরনো নেতাদের সলা পরামর্শ পাথেয় করেই সংগঠনকে এগিয়ে নেওয়ার কাজ করব। শেষ হয়েছে আজকে। এই সম্মেলনে থেকে আমরা আমাদের আগামী দিনের জন্য 51 জনের নতুন বিভাগীয় কমিটি গঠন করি এবং তার মধ্যে 11 জনকে নিয়ে আমরা নতুন সম্পাদক মণ্ডলী করি। তা আমাদের এই সম্মেলন থেকে এবং বিভাগীয় কমিটি আমাকে সম্পাদকের দায়িত্ব দিয়েছে। এটা নিশ্চিতভাবেই আপনারা জানেন যে আমাদের পার্টি চলে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির দ্বারা না, আমরা যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে আমাদের পার্টি পরিচালিত হয়। ফলে সেখানে ব্যক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই একটি ভূমিকা থাকে, নিশ্চিতভাবেই তাদের মতো করে এই বিভাগ বা এই মহকুমা পরিচালনায় সেই যোগ্যতা আমার নিশ্চয়ই নেই। আমি আশা করি এই পুরনো নেতৃত্ব তারা সকলেই রয়েছেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা আমরা পাবো এবং সকলের সম্মিলিত সহযোগিতা এই বিলোনিয়া বিভাগের মধ্যে আমাদের পার্টির সংগঠনকে আরও বিস্তৃত করা, গরিব মেহনতি মানুষ যাদের জন্য এই পার্টি, সেই অংশের মানুষের সবচেয়ে কাছের পার্টিতে পরিণত করা এবং আজকের সময় গোটা দেশব্যাপী যে চ্যালেঞ্জ আমাদের সামনে নতুন করে উপস্থিত হয়েছে, সাম্প্রদায়িকতার বিপদ এবং উদার অর্থনীতির বিপদ, এই দুটো বিপদের বিরুদ্ধে আরও বেশি মানুষকে আরও সংগঠিতভাবে সচেতনভাবে সংগঠিত করাই হবে আমাদের এই মুহূর্তের প্রথম প্রায়োরিটি। এদিকে নতুন মহকুমা সম্পাদক তাপস দত্তকে শুভেচ্ছা জানিয়ে সদ্য প্রাক্তন সম্পাদক, বিধায়ক তথা সিপিএম এর দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক বাসুদেব মজুমদার জানান, 28 থেকে 29 জানুয়ারি বিলোনিয়ার দলের প্রথম জেলা সম্মেলন হতে যাচ্ছে। এদিন মহকুমা সম্মেলন থেকে 144 জন প্রতিনিধির নাম ঠিক করা হয় দলের জেলা সম্মেলনের জন্য। প্রসঙ্গত, দলের জেলা কমিটির আহ্বায়ক বাসুদেব মজুমদার 2006 সাল থেকে বিলোনিয়া মহকুমার সম্পাদক পদে ছিলেন। যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দলের সবার মধ্যে প্রিয় হয়ে ওঠেন। বেশ কিছু বিষয়ে দলীয়ভাবে কঠোর অবস্থান নিয়েছেন সম্পাদক হিসেবে। গোষ্ঠীবাজি, উপদল তৈরির বিরুদ্ধে নিরন্তর লড়াই করে গেছেন। দলীয় নিয়মের ফলে বাসুদেব মজুমদারকে এবার অব্যাহতি দেওয়া হয়। এদিকে সোমবার বরপাথুরিতে শেষ হয় 3 দিনের মহকুমা সম্মেলন। 493টি শাখা কমিটি নিয়ে 16টি অঞ্চল কমিটি রয়েছে বিলোনিয়ায়। 300 প্রতিনিধি যোগ দেন সম্মেলনে। শনিবার প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হয়েছিল সম্মেলন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান সন্ত্রাসে নিহত এক বাইক চালক। মৃতের নাম প্রদীপ দেববর্মা। ঘটনা বিশালগড় থানাধীন অফিস টিলাস্থিত জাতীয় সড়কে। আবারও পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক বাইক আরোহী। তার নাম প্রদীপ দেববর্মা।
ঘটনা মঙ্গলবার বিকাল 4টা নাগাদ বিশালগড় থানাধীন অফিস টিলাস্থিত জাতীয় সড়কে। জানা গেছে নিহত প্রদীপ দেববর্মা গোকুলনগরস্থিত মৎস্য দপ্তরে চাকুরিরত। তার বাড়ি গোলাঘাটির দয়ারাম পাড়াতে। এদিন বাড়িতে কেউ না থাকায় অফিস থেকে একটু আগে বেরিয়ে TR01H8350 নম্বরের বাইক নিয়ে বিশালগড়ের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা TRL792 নম্বরের একটি অবৈধ বালি বোঝাই লরি সম্পূর্ণ রং সাইডে গিয়ে বাইকটিকে মুখোমুখি ধাক্কা মেরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঘটনাস্থলেই মারা যায় চালক প্রদীপ দেববর্মা। অপরদিকে মুহূর্তেই বালি বোঝাই লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। নাম কি আসলো? প্রদীপ দেববর্মা। অভিযোগ কোন জায়গা? রাস্তার মাথা। তো বাড়ি কোন জায়গা? বাড়ি গোলাঘাটি দয়রাম পাড়া। কোনটি ওখানে চাকরি করে? ফিশারি। কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে? তো বাইক দিয়ে বাড়িতে যাওয়ার পথে গাড়ির সঙ্গে। কি গাড়ি এটা? ট্রাক গাড়ি। নিহত প্রদীপ দেববর্মাকে বিশালগড় হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গাড়ি এবং বাইক দুটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 জানুয়ারি থেকে শান্তির বাজারে শুরু হবে তৃতীয় সিপিএম শান্তির বাজার বিভাগীয় সম্মেলন। সম্মেলনে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তার ভাষণ রাখবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সিপিএম তৃতীয় শান্তিরবাজার মহকুমা সম্মেলনকে ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি। আগামী 7 জানুয়ারি থেকে শান্তিরবাজারে অনুষ্ঠিত হবে সিপিএম তৃতীয় শান্তিরবাজার মহকুমা সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে হবে প্রকাশ্য সমাবেশ। 7 জানুয়ারি এই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশেষ অতিথি থাকবেন রাজকুমার চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন বিধায়ক বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা। সম্মেলন অনুষ্ঠিত হবে শান্তিরবাজার কমিউনিটি হলে। 7, 8 এবং 9 জানুয়ারি চলবে সম্মেলন। সম্মেলনে বিভাগের 12টি অঞ্চলের 290 জন প্রতিনিধি অংশ নেবে। এছাড়াও 60 জন মহিলা প্রতিনিধিও থাকবেন। সমাবেশস্থলের নাম দেওয়া হয়েছে ব্রজমোহন জমাতিয়া নগর। সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বিভাগের 12টি অঞ্চল থেকে 12,000 লোক আসবে বলে আশাবাদী সমাবেশের কনভেনার মনীন্দ্র দেবনাথ। আমাদের তৃতীয় মহকুমা সম্মেলন 7 তারিখ থেকে তো প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে। এখানে প্রকাশ্য সমাবেশে আমাদের 12,000-এর লোক জমায়েত করার আমাদের লক্ষ্যমাত্রা এবং সমাবেশের পরেই প্রতিনিধি অধিবেশন শুরু হবে শান্তিরবাজার কমিউনিটি হলে। পর্যায়ে আমরা আজকে শেষ পর্যালোচনা সভা করছি আজকে সকাল 10টায়। প্রস্তুতি কমিটির যে কার্যকরী কমিটি যেটা আমরা গঠন করছিলাম, কার্যকরী কমিটির সভায় আমাদের গাড়ির কিছু অভাব দেখা দিয়েছে। গাড়ি পাওয়া যেতেছে না, সব ছোট গাড়ি, বড় গাড়ি পাওয়া যেতেছে না। আমরা আজকে সিদ্ধান্ত করছি আমরা কয়েকটা বাস গাড়ি যেটু। সম্মেলন এবং সমাবেশকে কেন্দ্র করে বাম যুব সংগঠনগুলির মধ্যে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রান্না জ্বালানি গ্যাসের ভর্তুকি মূল্য ডাইরেক্ট ট্রান্সফার টু ব্যাংক চালু হয়ে গেল। শনিবার থেকে গ্রাহকরা মোবাইলে মেসেজ পাওয়া শুরু করেছেন। কিন্তু এই ভর্তুকি মূল্য পেয়ে গ্যাস বুকিং করাতে গিয়ে গ্রাহক ও এজেন্সির কর্মীদের মধ্যে সৃষ্টি হলো দ্বন্দ্বের। ঘটনা কৈলাসহরে। রান্নার জ্বালানি গ্যাসের ভর্তুকি মূল্য ডাইরেক্ট ট্রান্সফার টু ব্যাংক চালু হয়ে গেল। শনিবার থেকে গ্রাহকরা মোবাইলে মেসেজ পাওয়া শুরু করেছেন। মেসেজ আসার পর নতুন বিতর্ক দেখা দিল সিলিন্ডার পিছু মূল্য নিয়ে। গ্রাহকেরা ভর্তুকি মূল্য পেয়েছেন 568 টাকা। সিলিন্ডার পিছু ক্রয় মূল্য হচ্ছে 859 টাকা 50 পয়সা। হোম ডেলিভারির সুযোগ না থাকলে ডিলারকে দিতে হচ্ছে 841 টাকা 50 পয়সা। এই মূল্য থেকে ভর্তুকি মূল্য বাদ দিলে দেখা যাচ্ছে 133 টাকা বেশি দিচ্ছে গ্রাহকরা। ভর্তুকি মূল্য বাদ দিয়ে গ্রাহকরা এতদিন কাউন্টারে 406 টাকা 50 পয়সা দিতেন। 406 টাকা 50 পয়সার সঙ্গে ভর্তুকি মূল্য 568 টাকা যোগ করলে দাঁড়ায় 974 টাকা 50 পয়সা। কিন্তু আইওসির প্রাইস লিস্টের সঙ্গে ফারাক 133 টাকা। এ নিয়ে ডিলারের গ্রাহকদের সঙ্গে বিতর্ক বাধে। আইওসির মূল্য তালিকা ডিলার কাউন্টার থেকে গ্রাহকদের দেখানো হয়। খবর পেয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ স্থানীয় কংগ্রেস নেতারা কাউন্টারে আসেন। কেন অতিরিক্ত দাম নিচ্ছেন ডিলার তার জবাবদিহি দাবি করে অতিরিক্ত যা নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। খবর পেয়ে মহকুমা শাসক অফিসের ডিসিএম শিবাজি সাহা গ্রাহকদের বোঝাবার চেষ্টা করেন। গ্রাহক ও কংগ্রেস নেতারা বুঝতে রাজি নন। আসেন মহকুমা শাসক অজিত শুক্ল দাস। মহকুমা শাসকের কথাতেও সন্তুষ্ট হতে পারেননি তারা। মূল্য তালিকা মহকুমা শাসকের হাতে ধরিয়ে দিয়ে জানতে চায় এই তালিকা আইওসির কিনা।
যদি হয় তাহলে তাতে স্বাক্ষর করে দিন। মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম মূল্য তালিকা স্বাক্ষর করে বলে এ সম্পর্কে আইওসির স্পষ্টীকরণ নেওয়া হবে। কংগ্রেস নেতারা বলেন, যদি স্পষ্টীকরণ না পাওয়া যায় তাহলে এই মূল্য তালিকা নিয়ে আদালতে যাবেন। অফিসে ফিরে এসে মহকুমা শাসক আইওসির এরিয়া ম্যানেজার অরুণ কুমার সাক্সেনার সঙ্গে যোগাযোগ করেন। এরিয়া ম্যানেজার জানান, মূল্য যা দেওয়া হয়েছে তা ঠিকই আছে এবং 133 টাকা অতিরিক্ত একবারের জন্য গ্রাহকদের দেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে। গ্যাসের দাম ওঠানামা করলে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে অ্যাডজাস্টমেন্ট করা হবে, অতিরিক্ত টাকা প্রতি মাসে আসবে না। এরিয়া ম্যানেজার অরুণ কুমার সাক্সেনা মহকুমা শাসককে এও জানান যে শুধু কৈলাসহরের নয়, অন্যান্য জায়গা থেকেও অভিযোগ আসছে। আমরা সবাইকে স্পষ্টীকরণ দিচ্ছি। সীমা গ্যাস এজেন্সির গ্রাহক হিসাবে আমরা আজকে এখানে একটা প্রতিবাদে সামিল হয়েছি। দেখা গেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া গ্যাস এজেন্সির গ্যাসের তরফ থেকে আমাদেরকে একটা সিলিন্ডারের মূল্য 841 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে এবং আমাদের ভারত সরকার আমাদের সাবসিডি দিতেছে 568 টাকা। সেই হিসাবে দেখা যায় যে 273 টাকা 50 পয়সা দিয়ে আমরা একটা গ্যাস সিলিন্ডার এখান থেকে নেওয়ার কথা। গত 16 বছর যাবৎ এই সীমা গ্যাস এজেন্সির তরফ থেকে প্রতিটা সিলিন্ডারের জন্য আমরা 568 টাকা করে সাবসিডি পাচ্ছি, অথচ ওনারা আমাদের কাছ থেকে 406 টাকা 50 পয়সা করে গ্যাসের মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। আমি এখানে গিয়েছিলাম, কিছু লোক জমায়েত হয়েছে, ওনারা বিষয়টা জানার চেষ্টা করছে। তো আমি মিস্টার এ.কে. বিশ্বাস, যিনি এরিয়া ম্যানেজার আছেন, ওনার সাথে কথা বলেছি। উনি যেটা স্পষ্টীকরণ করেছে সেটা হচ্ছে সাবসিডাইজড অ্যামাউন্ট হচ্ছে 427 টাকা 75 পয়সা, আর আমাদের কাউন্টারে রেট হবে 859 টাকা 50 পয়সা, হোম ডেলিভারি 18 টাকা সহকারে। হোম ডেলিভারি যদি না নেয় তাহলে 841 টাকা 50। তো এখানে যে প্রশ্নটা মানুষের মধ্যে এসছে সেটা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 568 টাকা ঢুকেছে। তো উনি যেটা স্পষ্টীকরণ করেছেন যে 427 টাকা 75 পয়সা সাবসিডাইজড অ্যামাউন্টের পরে যেটা থাকবে সেটা এরা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ঢুকিয়েছে, পরবর্তী সময় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে কোনো কনফিউশন নেই। কাউন্টার রেট 859 টাকা 50 হোম ডেলিভারি নিলে, আর যদি কাউন্টারে নেয় হোম ডেলিভারি ছাড়া তাহলে সেটা হচ্ছে 841 টাকা 50 পয়সা। এটাই নিচ্ছে ওনারা, এখানে কোনো অ্যাক্সেস নেওয়ার প্রশ্নই নেই, নিতেও পারবে না, এটা সিস্টেম অ্যালাউ করবে না তাদেরকে। স্যার, যখন বছরে 12টা তো একটা কার্ড পিছু, তো 12টার পর যখন গ্যাস নেওয়া হবে তখন 859 টাকা পেমেন্ট করতে হবে। এখন তো রেটটা 859 টাকা 50 রয়েছে, পরবর্তী সময় ওঠানামা করতে পারে বা কি হয় এটা তো জানতে পারবে। ভর্তুকি মূল্য গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার এবং ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তা হয়তো কেটে যাবে, কিন্তু ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার ভর্তুকি মূল্য ক্রমশ কমিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে নতুন পদ্ধতিতে অভ্যস্ত করে তুলছেন না তো? এ নিয়ে প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। 2011 সালে পুনরাবৃত্তির জন্য তরুণ ব্রিগেডের উপরেই আস্থা রাখলেন জাতীয় নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত হলো 15 সদস্যের ভারতীয় দল। 15 জনের সদস্যের ভারতীয় দলে স্থান হলো না গত বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং এর। 2011 সালের পুনরাবৃত্তির জন্য তরুণ ব্রিগেডের উপরে আস্থা রাখলেন জাতীয় নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত হলো 15 সদস্যের ভারতীয় দল। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে তৈরি হয়েছে এবারে বিশ্বকাপ দল। তৃতীয় স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন অক্ষয় প্যাটেল। ধোনির দলে অলরাউন্ডার হিসেবে আছেন স্টুয়ার্ট বিনি। মনোজ ঋদ্ধিমানরা ব্রাত্য থাকায় বিশ্বকাপের দলে বাংলার একমাত্র প্রতিনিধি সামি। চোট থাকা সত্ত্বেও দলে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দল নির্বাচনী বৈঠকে দীর্ঘ সময় ধরে যুবরাজ সিংকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দলে জায়গা পেলেন না গত বিশ্বকাপের সেরা ক্রিকেটার। বোর্ড সচিব সঞ্জয় পটেলের দাবি, সব দিক বিবেচনা করেই দল বাছাই করা হয়েছে। First I am announcing the team for the
ICC Cricket World Cup 2015. MS Dhoni captain, Shikhar Dhawan, Rohit Sharma, Ajinkya Rahane, Virat Kohli, Suresh Raina, Ambati Rayudu, Ravindra Jadeja, R. Ashwin, Akshar Patel, Bhunesh Kumar, Ishant Sharma, Mohammad Shami, Stuart Binney and Umesh Yadav. বিশ্বকাপের আগে এই দলই অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। অতিরিক্ত সদস্য হিসেবে দলে থাকছেন পেসার মোহিত শর্মা আর ধবল কুলকার্নি। 15 জনের দলে 6 জন ব্যাটসম্যান, 3 জন অলরাউন্ডার, 1 জন উইকেট কিপার, 4 পেসার ও 1 জন স্পিনারকে রাখা হয়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে 15 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এডিলেডে